টিন বাংলা স্বাগত। নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। 1 সেপ্টেম্বর থেকে আনলক 4, এই আনলক 4-এ কোন কোন ক্ষেত্র খুলে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে জানবো। শুরুতেই আমাদের সঙ্গে নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে আনলক 4-এ? দেখো, 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আনলক 4। এই আনলক 4-এ কিন্তু দরজা আরও খুলছে। সবচেয়ে যেটা বড় খবর সেটা হচ্ছে ভারতের বিভিন্ন শহরের যে লাইফলাইন মেট্রো, সেই মেট্রো কিন্তু 7ই সেপ্টেম্বর থেকে খোলার অনুমতি দিয়ে দিল কেন্দ্র। আরেকবার বলছি, 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালানোর অনুমতি দিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজকে যে নির্দেশিকা জারি করেছে আনলক 4 নিয়ে, তাতে প্রথমেই যেটা জানানো হয়েছে যে 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালানো যাবে। এছাড়াও যেগুলো বড় ঘোষণা রয়েছে, যেমন এই মাসেও মানে আগামী মাসেও মানে সেপ্টেম্বরের 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ কিন্তু বন্ধ। তবে যেই সব স্কুল কলেজগুলো কন্টেনমেন্ট জোনের বাইরে রয়েছে সেই সমস্ত স্কুল কলেজে 50% করে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা যেতে পারবেন, মানে টিচিং এবং নন টিচিং স্টাফ 50% যেতে পারবেন সেই সব স্কুলে। এবং 9 থেকে 12-এ যারা পড়াশোনা করেন সেই সব ছাত্রছাত্রীরা প্রয়োজনে তাদের অভিভাবকদের অনুমতি নিয়ে সেই স্কুলে গিয়ে শিক্ষকদের কাছে পরামর্শ নিতে পারবেন বা ক্লাস করতে পারবেন, সেটাও কিন্তু একেবারে বিধি মেনে। এটা হচ্ছে কন্টেনমেন্ট জোনে বাইরে যেসব স্কুল রয়েছে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালুর অনুমতি। এই আগামী মাসে 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ। এবং আরেকটা যেটা ঘোষণা, আরেকটা দরজা খোলা হয়েছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠানে জমায়েত করা যাবে। তবে এক্ষেত্রেও শর্ত রয়েছে, 100 জনের বেশি জমায়েত করতে পারবেন না, এবং সেটাও কোভিড বিধি মেনে। সামাজিক জমায়েত বলতে নির্দিষ্ট করে বলা হয়েছে বিয়ে এবং শেষকৃত্যের মতো অনুষ্ঠান। এতদিন যেটা ছিল, বিয়েতে 50 জন এবং শেষকৃত্যে 20 জন ম্যাক্সিমাম জমায়েত করতে পারতেন, সেটা 20 সেপ্টেম্বর পর্যন্ত। 21 তারিখ থেকে বিয়ে এবং শেষকৃত্যেও 100 জন জমায়েত করতে পারবেন, তবে অবশ্যই কোভিড বিধি মেনে। আনলক 4-এ বেশ কিছু দরজা খুললেও সিনেমা হল, থিয়েটার এবং সুইমিং পুল এই সমস্ত জিনিস কিন্তু বন্ধ থাকছে। তবে ওপেন থিয়েটার খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। এছাড়াও যেটা কেন্দ্র জানিয়েছে যে আনলক 4-এও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ। আরেকবার জানাই, 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চালু, সেপ্টেম্বরেও স্কুল কলেজ খুলছে না। 21 সেপ্টেম্বর থেকে যেটা খুলে যাচ্ছে সেটা হচ্ছে বন্ধ থাকছে, সেপ্টেম্বরেও বন্ধ থাকছে সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার। ওপেন থিয়েটার খুলছে, তবে সেটা 21 সেপ্টেম্বর থেকে, এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা সেপ্টেম্বরেও বন্ধ। একদম, তার মানে বোঝাই যাচ্ছে যে বিনোদন এই মুহূর্তে বন্ধ রয়েছে, অর্থাৎ সিনেমা হল বন্ধ থাকছে, ওপেন থিয়েটার খুলছে, এবং যে ক্ষেত্রটা বারবার বলা হচ্ছে যে মেট্রো। কারণ শহর এবং শহরতলির মানুষ এতদিন আমরা দেখছিলাম বাসের উপর নির্ভরশীল, কিন্তু আনলক 4-এ মেট্রোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো খুলবে ধাপে ধাপে। ঠিক কিভাবে তা খুলবে, কি জানানো হচ্ছে জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি খবর রয়েছে, কি বলা হয়েছে? দেখো, এমএইচএ পরিষ্কার করে দিয়েছে যে মেট্রো চলাচল করবে। মেট্রো আমাদের কলকাতা মেট্রো যেমন রেল মন্ত্রক দেখে, তেমনিভাবে দেশের বিভিন্ন প্রান্তের বাকি যে মেট্রো রয়েছে সেগুলো হচ্ছে মহুয়া, অর্থাৎ আরবান অ্যান্ড হাউজিং যে বিভাগ রয়েছে তারা সেটা দেখে। তো স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কার করেছে যে তারা এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এটা তৈরি করবে, তার গাইডলাইন তৈরি করে দেবে যে কিভাবে মেট্রো চলাচল করবে, এবং তার পরিপ্রেক্ষিতেই 7ই সেপ্টেম্বর থেকে মেট্রো চলাচল করতে পারবে। যেহেতু আমাদের রাজ্যে আমরা জানি যে 7 তারিখ লকডাউনের দিন ইতিমধ্যে ঘোষণা করে রাখা রয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রাজ্যে কবে থেকে মেট্রো চালু হবে সেটা দেখার। দ্বিতীয়ত হচ্ছে যেটা রেল মেট্রো সূত্র যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে আনলক করে মেট্রো। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মেट्रो रेल जनरल मैनेजर मनोज जोशी। मनोज जी, जानना चाहेंगे 7 सितंबर से मेट्रो चालू हो रहे हैं, तो कौन सी चीज, क्या क्या चीज अपने दिमाग में रखना पड़ेगा, क्या क्या सिक्योरिटीज के बारे में स्टेप ली जा रही है? हाँ, इसमें जैसा एमएचए ने आज ये गाइडलाइंस इशू की हैं, तो उसमें उन्होंने ये बात कही है कि देयर इज ए परमिशन इन टू स्टार्ट मेट्रो इन ग्रेडेड मैनर, and for that guidelines SOP will be issued by Ministry of Home and Urban Development। तो इसके बाद हम लोग की मेट्रो रेलवे की कंट्रोलिंग जो है मिनिस्ट्री ऑफ रेलवे से हमको डायरेक्शंस मिलेंगे
और चूंकि इसमें देयर विल बी मैनी इंपॉर्टेंट थिंग्स लाइक हाउ टू मेंटेन सोशल डिस्टेंसिंग, हाउ टू डू द क्राउड कंट्रोल, तो मिनिस्ट्री ऑफ रेलवे से डायरेक्शंस मिलने के बाद वी विल बी वर्किंग फॉर द मॉडलिटीज विद द स्टेट गवर्नमेंट एंड देन वी विल बी एबल टू स्टार्ट द सर्विस। जी शुक्रिया। মেট্রো চালু হলে অ্যাটলিস্ট আমাদের অফিসে যাতায়াতের একটা সুবিধা তো হয়। আর তাছাড়া একটা জিনিস তো আছে কি, মেট্রো মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন তো হবেই না। আলটিমেটলি বাসেও যেমন যা বলেছিল যে বাসে শুধু সিটেই সবাই বসবে, সেটা তো হয়নি আলটিমেটলি। তো মেট্রোতেও সেম হবে আই থিঙ্ক। তো সেটাতে করোনাটা আরও স্প্রেড করতে পারে বলে মনে হয়। ভালোই হবে, চালু হলে একটু যাওয়া আসার সুবিধা হবে, নিকেল করোনা মনে হয় বেশি হবে। মেট্রোটা চললে হয়তো এটা স্পিড বাড়বে, কিন্তু আমাদের যাতায়াতে যে প্রবলেমটা হচ্ছে না, বারবার ব্রেক জার্নি করতে হচ্ছে, ওইটা একটু কমবে, ওই সলিউশনটা একটু পাওয়া যাবে। এমনিও তো আমরা যাতায়াতের জন্য অনেক অসুবিধা হচ্ছে, মেট্রো স্টেশন শুরু হলে তো আরোই ভালো হবে। ইভেন অন আদার্স পাবলিকগুলো যারা ডেইলি প্যাসেঞ্জারি করে, ইভেন ট্যাক্সি ওলা নিয়ে চলে, তাদের জন্য অনেক সুবিধা হবে। ইভেন কস্ট প্রাইস মানে যেটা আছে সেটাও বেঁচে যাবে। উপায় তো নেই, যেতে তো হবেই, সবাইকে কাজকর্মে যেতে হবে, কিছু করার নেই। এখন এই সময় মেট্রো চালু হওয়াটা যদিও অনেকদিন পরে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, বাট যদি সব সোশ্যাল নর্মস মেনে করা হয়, আমার মনে হয় যদি পাবলিক সচেতন হয় তাহলে খুব এই সার্ভিসটা চালু হওয়াটা খুব দরকার ছিল। এই সময় এই জিনিসটা আমরা ওয়েলকাম করব, কিন্তু এটাও চাইবো যেন সবার নিজে নিজে সবাই যেন বুঝতে পারে যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক পরা এবং হাইজিনটা সবাই জানে। চোখ রাখবো পরে খবরে। কলকাতা বিমানবন্দরের ভেতরে মসজিদ রয়েছে, দ্বিতীয় রানওয়ের মুখ থেকে সেই মসজিদ কি সরবে? তিনটি ইসলামিক সংগঠনের সঙ্গে কথা হচ্ছে। সালে চালু হলো কলকাতা বিমানবন্দর। 1962 সালে বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ হয়। তখন মসজিদের পাশেই ছিল যশোর রোড। বিমানবন্দরের জন্য যশোর রোড ঘুরিয়ে দেওয়া হয়। মসজিদ থেকে যায় বিমানবন্দরের পাঁচিলের ভিতর। যশোর রোড ধরে বিরাটি ছাড়িয়ে এগোলে বিমানবন্দরের 7 নম্বর গেট, সেই গেটের ভিতরেই মসজিদ। বাকরা মসজিদ বিমানবন্দর কর্তৃপক্ষের খাতায় লিটল বয়। তৈরি হয়েছিল 1890 সালে। দ্বিতীয় রানওয়ে বাড়ানোর প্রয়োজন হতেই জট তৈরি হয়। অনেকবার আলোচনা হলেও জট কাটেনি। এয়ারপোর্ট অথরিটির সাথে আমি প্রায় 3 বার বসেছি। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, ইভেন মুকুল্লায় যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, একদিন আমার বাড়ি আসলেন যে ওই মসজিদ নিয়ে আপনার সাথে কথা বলবো। তো আমরা তাতে আপত্তি জানাইনি। মসজিদ সরাতে রাজি না হওয়ায় কাজই থমকে যায়, কিন্তু ছবিটা বদলাতে শুরু করেছে। আলোচনায় বসতে তৈরি মসজিদ কমিটি। 3 ইসলামিক সংগঠন জামিয়াতে উলেমায়ে হিন্দ, দারুল উলুম দেওবন্দ ও মুসলিম ল বোর্ডকেও চিঠি দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, বসার পরে কোনো রাস্তা খুলতে পারে কিনা, ইসলামী বিধানকে সামনে রেখে কোন রাস্তা বের হতে পারে কি পারে না, আমি একটা পথ তাদের বলে দিয়েছিলাম। কোজিকোড়ে বিমান দুর্ঘটনার পর সব বিমানবন্দরের রানওয়ে অ্যান্ড সেফটি এরিয়া যাচাই করা হয়। রানওয়ের পরেও বাড়তি কিছুটা জায়গা রাখা থাকে। বাড়তি জায়গাকে বলে রানওয়ে অ্যান্ড সেফটি এরিয়া বা রেসা। প্রতি রানওয়ের শেষে অন্তত 90 মিটার রেসা রাখা বাধ্যতামূলক। বড় বিমান ওঠানামার জন্য 240 মিটার রেসা চাই। কলকাতার দ্বিতীয় রানওয়েতে রেসা 160 মিটার। মসজিদ ছড়লে দ্বিতীয় রানওয়ে বাড়ানোর কাজ সহজেই হবে, না হলে কলকাতা বিমানবন্দরকে বিপজ্জনক ঘোষণার আশঙ্কাও থাকছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে শালিনী দত্তের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দেশের পূর্ব পশ্চিম জুড়ছে সড়ক, ইস্ট ওয়েস্ট হাইওয়ে করিডর, আর বাংলায় সেই প্রকল্পের কাজ বন্ধ, সমস্যায় জমিজট। অসমের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর, দেশের পূর্ব প্রান্ত থেকে একেবারে পশ্চিম, 3300 কিলোমিটার পথ। কেন্দ্রের ইস্ট ওয়েস্ট হাইওয়ে প্রকল্পে এ রাজ্যে বরাদ্দ 1800 কোটি টাকা।
কিন্তু 2019 সালে শুরু হওয়া করিডোরের কাজ জমি জটে থমকে। ধূপগুড়ি থেকে শালসাবাড়ি 72 কিলোমিটার করিডোর। প্রথম অংশ ধূপগুড়ি থেকে ফালাকাটা 29 কিলোমিটার। প্রথম অংশের জমি অধিগ্রহণ ও ডিপিআর এর কাজ চলছে। ধূপগুড়ি বাইপাসের সমীক্ষার কাজ থমকে। We are facing some problem in Dhupguri bypass. People are not allowing us to enter even for carrying out survey work. Estimate of land is pending with land acquisition officer. জমির মূল্য কি দিবে, বাড়ি ঘরের কি দাম দিবে, এটা কেউ এই অবধি কেউ জানতে পারলো না। কি করে দিবে জমি? দ্বিতীয় অংশ ফালাকাটা থেকে শালসাবাড়ি 43 কিলোমিটার। দ্বিতীয় অংশে মাত্র 17 কিলোমিটার জমি অধিগ্রহণ। In spite of making all the payment to the land losers, here we request district administration has to come up and sort out the problem of law and order problem. It is complete law and order problem. So unless and until this is sorted out, this project is getting badly delayed. জমিজট না কাটলে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প ধাক্কা খাবে। বাংলায় আটকে থাকবে দেশের পূর্ব পশ্চিমকে জুড়তে চাওয়া রাস্তার কাজ। কবে কাটবে এই জমিজট? প্রশ্ন অনেকেরই। পরিস্থিতি যেদিকে গড়িয়েছে তাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলছে ঠিকাদাররা কেউ আর কাজ করতে চাইছেন না। ফলে যে পরিমাণ অর্থ এই প্রকল্প থেকে ইতিমধ্যেই খরচ করা হয়েছে সেই খরচ কি করে উঠে আসবে তা নিয়ে তারা বেজায় দুশ্চিন্তায় পড়েছেন। ইতিমধ্যে দিল্লিকেও এই বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। ফলে এই প্রকল্পের কাজ যদি বন্ধ হয়ে যায় তাতে যে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে তা নিয়েও চিন্তায় রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ক্যামেরায় অভিজিৎ দাস ও জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। কেন্দ্রীয় প্রকল্পের কাজ বাংলায় থেমে যাবে, উঠছে প্রশ্ন আর লাগছে রাজনীতির রং। কোথাও 4 লেন, কোথাও 6 লেন। এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেস গতিতে এগোবে গাড়ি। অসমের শিলচর থেকে বাংলা বিহার হয়ে সড়ক ছুটবে পশ্চিমে আরব সাগরের পাড়ে পোরবন্দর। রাস্তা মসৃণ মানেই উন্নয়নের পথ মসৃণ। দৌড়বে দেশ, এগোবে বাংলা, আসবে বিনিয়োগ। কিন্তু এসবেই কাঁটা জমিজট। এ রাজ্যে থমকে ইস্ট ওয়েস্ট হাইওয়ের কাজ। 2019 সালের জানুয়ারি থেকে প্রকল্পের কাজ শুরুতেই জমিজট। জেলা প্রশাসনের কাছে একাধিকবার দরবার। জমির অভাবে কাজ বন্ধ করতে চাইছে ঠিকাদার সংস্থা। আমি ওড়িশা গেছি এর মধ্যে বেশ কয়েকবার, আমি বিহার গেছি এর মধ্যে বেশ কয়েকবার। আমি দেখেছি সেখানে প্রকল্পের কাজগুলো তরতর করে এগোচ্ছে। আজকে যদি ওড়িশার উদাহরণ আমরা দেখি, একেবারে পাশের রাজ্য, প্রতিবেশী রাজ্য, সেখানে প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, বিহারে দ্রুত গতিতে এগোচ্ছে। তাহলে বাংলায় বাধা কোথায়? 2004 সাল এর আগের প্রজেক্ট লেফন, তারা এই জমির সমস্যাগুলো নিয়ে কোনো ভূমিকা নেন। ধূপগুড়ি স্ট্রেচে প্রায় 20 বার আমি মিটিং করেছি। সেটা হচ্ছে ধূপগুড়ির বাইপাস 10 কিলোমিটারের একটা সমস্যা আছে, সেখানে ডিজাইন ড্রয়িং চেঞ্জ হয়েছে। বর্তমান কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প লম্বা লম্বা যে হাইওয়ে দেশের সঙ্গে যুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় তারা টাকা পয়সা রেডি করেছেন, বড় বড় কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু এখানকার সরকার জমি না দেওয়ার জন্য বা সহযোগিতা না করার জন্য সেটা হচ্ছেও না। ফলে পশ্চিমবাংলার উন্নয়নে তার একটা নেগেটিভ প্রভাব পড়ছে। অটল বিহারী বাজপেয়ীর মুকুটে সাফল্যের অন্যতম পালক ছিল সোনালী চতুর্ভুজ। 1998 সালে দেশের 4টি প্রধান শহরকে জুড়ে দিতে সোনালী চতুর্ভুজ প্রকল্প ঘোষণা করেন বাজপেয়ী। তার সঙ্গে উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর সড়কের কাজও জুড়ে যায়। বাজপেয়ীর পথে হেঁটেই ভারতমালার কাজ শেষ করতে চায় মোদী সরকার। সেই প্রকল্পই হোঁচট খাচ্ছে বাংলায়। সমস্যা আসলে একটাই জায়গায়, সদিচ্ছা, রাজনৈতিক এবং প্রশাসনিক। বিনিয়োগ টানতে যদি হয়, অর্থনীতির চাকা যদি ঘোরাতে হয়, এই ধরনের পরিকাঠামো প্রকল্পগুলো যাতে দ্রুত রূপায়ণ করা যায়, কার্যকর করা যায়, সে ব্যাপারে রাজ্য সরকার এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে। শিল্প মানচিত্রে জায়গা পেতে, অর্থনীতির চাকা ঘোরাতে গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট হাইওয়ে করিডোরের কাজ না হলে বাংলা এগোবে না পিছবে? জমিজটের সিঁদুরে মেঘে উঠছে প্রশ্ন।
নিউজ 18 বাংলা। থলে হাতে বাজারে গিয়ে নাভিশ্বাস বাঙালির, স্বাদের আলুতেও ছ্যাঁকা। খুচরো বাজারে জ্যোতি আলু পৌঁছে গিয়েছে কেজি প্রতি 32 টাকায়, 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চন্দ্রমুখী। আমি 35 রুপিসে কিনলো চন্দ্রমুখীটা। চন্দ্রমুখী আমার রোজ যা 1.5 কিলো, এখানে 500 টাকা কাটেল করে দিলাম। যে বিক্রি যে সেলটা ছিল অনেকটা কমে গেছে। পরিমাণ যে নিচ্ছিল 2 কিলো, সে নিচ্ছে হাফ কিলো 700 গ্রাম। সুফল বাংলা স্টলে রাজ্য সরকার 25 টাকা দরে আলু বিক্রি করছে। মানিকতলা বাজারের সামনে সারি দিয়ে আলুর দোকান, কিন্তু সেখানে দেখা যাচ্ছে শনিবার সকালে বিশেষ খদ্দের নেই, কারণ বাড়তে থাকা আলুর দাম। ঠিক তার সামনেই সুফল বাংলা স্টল, সেখানে প্রতি কিলো আলুর জ্যোতি আলুর দাম হচ্ছে 25 টাকা কিলো। সেই কারণেই এই সুফল বাংলা স্টলে লাইন দিয়ে 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে আলু কিনছেন ক্রেতারা। সুফল বাংলা স্টলে তো পাওয়া যাচ্ছে, কিন্তু খুচরো বাজারে সস্তার আলু কোথায়? সুরাহা দিতে কড়া রাজ্য সরকার। এবার হিমঘর মালিকদের আলু বিক্রির দাম বেঁধে দিল রাজ্য সরকার। 22 টাকার বেশি দামে আলু বিক্রি করতে পারবেন না হিমঘর মালিকরা। সরকারের দাবি, এতে খুচরো বাজারে আলুর দাম 25 টাকা রাখা যাবে। হিমঘর মালিকরা 15 থেকে 16 টাকা কেজি দরে আলু কেনেন। রাজ্যের মতে সমস্ত খরচ ধরে পাইকারি বাজারে কোনোভাবেই আলুর দাম 22 টাকার বেশি হওয়া উচিত নয়। সরকার খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল নিয়েছেন, আলুর দাম আমাদের কমাতেই হবে, এইভাবে আলুর দাম বাড়ানো সম্ভব না। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্ত উপস্থিত ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। এরা সবার উপস্থিতিতে মিটিংয়ে ঠিক হয় আমাদের 22 টাকা কিলো দরে আলু দিতে হবে। এক সপ্তাহের মধ্যে দাম নিয়ন্ত্রণে না এলে অভিযানে নামবে টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের চিনার পার্ক জোনে 250 জন সুইগি ডেলিভারি পার্টনার কাজে ফিরলেন। নিউ নর্মাল লাইফেও রেস্তোরাঁয় যেতে ভয়, বাড়ি বসে অর্ডার, কিছুক্ষণের মধ্যেই খাবার, কিন্তু টাকা নিয়ে বিবাদের জেরে নিউ টাউনের চিনার পার্ক জোনে বন্ধ হয়ে যায় সুইগির ফুড ডেলিভারি পরিষেবা। করোনা পরিস্থিতিতে সুইগি কর্তৃপক্ষ প্রাপ্য টাকা কমিয়ে দেওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দেন প্রায় 250 জন ডেলিভারি পার্টনার। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে সুইগি কর্তৃপক্ষ। সমস্যা মেটাতে উদ্যোগী হয় সুইগি। শেষমেশ কাজে যোগ দিলেন চিনার পার্ক জোনের ডেলিভারি পার্টনাররা। নয়া চুক্তি অনুযায়ী 4 কিলোমিটারের মধ্যে ডেলিভারি পিছু 15 টাকা করে পাবেন ডেলিভারি পার্টনাররা। আগে ডেলিভারি পিছু 10 টাকা করে দেওয়া হতো। কাস্টমার টাচ পয়েন্ট অর্থাৎ গ্রাহকের হাতে খাবার পৌঁছে দিলে 3 টাকা করে পাবেন। আগে কাস্টমার টাচ পয়েন্ট বাবদ প্রাপ্য তুলে দেওয়া হয়। মদ, গ্রসারি, স্পেশাল ডেলিভারি বাবদও টাকা পাবেন ডেলিভারি পার্টনাররা। আগে মদ, গ্রসারি, স্পেশাল ডেলিভারির ক্ষেত্রে চার্জ নেওয়া বন্ধ করে দেয় সুইগি। অ্যালকোহল এবং অর্ডার যেগুলো ছিল, যেগুলোতে কোম্পানি রেনমোডটা বন্ধ করে দিয়েছিল, শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে দিত। আমরা বৃষ্টিতে ভিজে ডেলিভারি করলে তার জন্য কোনো পে আউট আমরা পেতাম না, রেনমোড এক্সট্রা। সেটা কোম্পানি সব ক্ষেত্রেই রেনমোড চালু হলেই সমস্ত অর্ডারেই আমরা রেনমোডটা এবার থেকে পাবো এবং 15 টাকা করে এক্সট্রা। মোটামুটি এখন উঠছে, আমরা কাজ করতে পারছি। আরও একটু হলে ভালো হতো, কোম্পানি যদি আমাদের একটু দাবিতে আরও একটু ভালো রাখতো তাহলে আরও একটু ভালো হতো। করোনা হোক বা লকডাউন, পছন্দের খাবার নিয়ে দোরগোড়ায় হাজির হন ডেলিভারি পার্টনাররা। খবরের জেরে এবার তাদের প্রাপ্য পাওনার দিকে নজর দিল সুইগি কর্তৃপক্ষ। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। এবার নজর রাখবো সুশান্ত মৃত্যু তদন্তের দিকে। আজও রিয়া চক্রবর্তীকে টানা 7 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ 2 দিন মিলিয়ে 17 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখনো পর্যন্ত রিয়া চক্রবর্তীকে। আজ ঠিক কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হলো রিয়াকে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণিমা। অরুণিমা, কোন কোন প্রশ্ন করা হয়েছিল আজকে মূলত?
দেখো শর্মিষ্ঠা, রিয়াকে কিন্তু গতকাল থেকে একটা ম্যারাথন জেরা চলছে এবং যার দিকে সবার চোখ ছিল যে কবে রিয়া চক্রবর্তীকে ছেকে ধরবে ইডি, একেবারেই তাই হয়েছে। এবং আজকের ফোকাস ছিল 8 তারিখ, স্পেসিফিক্যালি 8 তারিখটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ একদিক থেকে রিয়া সেখান থেকে সুশান্তের বাড়ি থেকে কার্যত ব্রেকআপ করে চলে যান এবং অন্যদিকে সেই দিনই আইটি প্রফেশনালসরা গিয়ে সুশান্তের ল্যাপটপ এবং বাকি 8টা হার্ড ডিস্ক থেকে ডেটা ডিলিট করে এবং পাশাপাশি দিশা সালিয়ানের মৃত্যু সেই দিন। অনেকগুলো পয়েন্টস আছে, যে মানে অনেকগুলো সূত্র আছে, তার যোগসূত্র এবং তার উত্তর অনেকটাই অজানা। সেই বিষয়ে কথোপকথন হয়েছে আজকে ইডি প্রফেশনাল সিবিআই প্রফেশনালসদের সঙ্গে রিয়া চক্রবর্তীর, পাশাপাশি সৌভিক চক্রবর্তীকেও জেরা করা হয়েছে এবং সিদ্ধার্থ পিঠানি যে ভার্সন দিয়েছেন এবং বাড়িতে যে নীরজ ছিল, কেশব ছিল, তারা বলেছেন রিয়া এবং সুশান্তের ঝগড়া হয়েছিল, তার জেরে রিয়া বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু রিয়ার বক্তব্য সুশান্ত তাকে যেতে বলেন, তার বোন আসবেন, তার দিদি আসবেন, তাই জন্য সুশান্ত বলে তুমি এখন চলে যাও। অসঙ্গতি রয়েছে, তারা একজন এক এক রকম কথা বলছেন, ভার্সন দিচ্ছেন এবং তাই জন্য প্রথমে আলাদা করে রিয়াকে জেরা করা হয়, তারপর সৌভিককে জেরা করা হয় এবং রিয়া বাকি বাড়ির সদস্যদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। তাছাড়াও রিয়া বেরোনোর পরে মহেশ ভট্টকে কেন টেক্সট করেন সেই বিষয়টাও জানতে চাওয়া হয়। অন্যদিক থেকে রিয়া 9 তারিখ সুশান্তকে ব্লক করেছেন, আমাদের সাক্ষাৎকারেও সেটাই তিনি বলেন। 9 তারিখ সুশান্ত যখন তাকে একটা মেসেজ পাঠায় তখন রিয়া ব্লক করেছেন। 8 থেকে 9 তিনি কেন অপেক্ষা করছিলেন এই প্রশ্নটাও জিজ্ঞেস করা হয়। তার সঙ্গে সৌভিকের সঙ্গে যোগাযোগ করে সুশান্ত এই 8 আর 9 এর মাঝখানে। সেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আপনার কাছে স্পেসিফিক ভাবে জানতে চাইবো, এই যে ঘটনা সুশান্ত মৃত্যু, তা ইতিমধ্যেই সিনে দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এই ঘটনাতেও মাদক যোগ চলে এলো। অনেকেই বলছেন যে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে নাকি মাদক দুনিয়ার একটা যোগাযোগ রয়েছে। আপনার কি মনে হয় সেক্ষেত্রে? না, আমি 21 বছর এই টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু আজ অব্দি আমার এরকম কোনো যোগাযোগ চোখে পড়েনি, কিংবা যোগাযোগ আমার স্থাপনও হয়নি। মানে জানি না এটা কি বলবো, তবে মাদক যোগ যে থাকবে ইন্ডাস্ট্রিতে থাকলে তার কোনো মানে নেই। আর খালি মাদক এই ইন্ডাস্ট্রিতে থাকলেই মাদক যোগ থাকবে আর বাকি ইন্ডাস্ট্রিতে থাকলে হবে না, সেটা কিন্তু নয়। যেহেতু এটা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, সেহেতু টার্গেটটা খুব সফট, আমরা খুব সফট টার্গেট মানুষ, যেহেতু আমরা যেহেতু পরিচিত মুখ, সেহেতু আমাদেরকে টার্গেট করাটা খুব সফট। এটা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েব দুনিয়ায় নেটিজেনরাও এটা এরকম করছে, খুব সহজ কথা বলে দেওয়া, কারণ গণতান্ত্রিক রাইট আছে। আর অভিনেতা অভিনেত্রীদের চেনে, যদি তাদেরকে কিছু বলে সঙ্গে সঙ্গে একটা পপুলারিটি পাওয়া যায় আর কিছু লোক নজর করবে সেই কমেন্টটাতে। কিন্তু আমার মনে হয় সেরকম কোনো যোগাযোগ মাদক ব্যাপারে কোনো যোগাযোগ 21 বছরের টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আমি দেখতে পাইনি। জয়জিৎ, আরো একটা বিষয়, CNN নিউজ 18কে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন এই রিয়া চক্রবর্তী, তিনি বললেন যে এই ঘটনায় তাকে সফট টার্গেট করা হচ্ছে, তার উপর মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। আপনার এখনো পর্যন্ত এই ঘটনা যেরকম দেখছেন, যেভাবে ট্র্যাকে রেখেছেন, আপনার কি মনে হয় এই বিষয়ে? দেখুন, আমার একটা জিনিস খুব পরিষ্কার, যে অন্যায় করবে তার যেন সঠিক বিচার হয়, যেটা ভারতবর্ষে দিনকে দিন একটু অধরা হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখছি যারা ক্রাইম করছে তারা বুক ফুলিয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। জেসিকা মামলার কিছুদিন আগে যিনি টার্গেট ছিলেন, তিনি নাকি একটু জেল খেটে খুব একটু তাড়াতাড়ি তার ভালো হয়ে, মানে সে খুব ভালোভাবে জেলে ছিল বলে তাকে একটু আগে ছেড়ে দেওয়া হয়েছে, এরকমও দেখেছি। তো আমার মনে হয় এটা তো বিচারাধীন বিষয়, এইটা বিচার ব্যবস্থা আছে, সিবিআই আছে। আমরা খুব নিজেরা কমেন্ট পাস করে দিচ্ছি, এটা এ করেছে, এটা ও করেছে, আমরা তাকে টার্গেট করছি, তাকে বলছি সে এটা করেছে। আসল ব্যাপারটা কি, সেই ঘটনাটা সিবিআই যেন কোন রকম, আবার বলছি, আগের দিন আমি আপনাদের চ্যানেলে বলেছি, কোন রকম পলিটিক্যাল প্রেশার যেন না থাকে, তারা যেন নিজেদের মতন করে কাজ করে এই ব্যাপারটা থেকে যেন ঠিকঠাক জায়গায়, ঠিকঠাক যে ক্রিমিনাল, সত্যি সত্যি সুশান্ত, যেটা ঘটনা প্রবাহ দেখে যেটা মনে হচ্ছে যে ইটস নট আ সুইসাইড মনে হচ্ছে এখনো, মানে যেটা ঘটনা প্রবাহ যেটা আমরা নিউজ চ্যানেলে দেখছি কিংবা নেটে দেখছি, তো সেই জায়গা থেকে যদি সত্যি ক্রাইমটা হয়ে থাকে, সে ক্রিমিনাল যেন ধরা পড়ে এবং যাতে এই আইনত যেন একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়, যেটা ম্যাক্সিমাম টাইম অনেক সময় দেখা যায় সিবিআই এর ট্রায়ালে কিন্তু চার্জশিট পর্যন্ত দিতে পারে না 8 বছর 10 বছর পরেও, এটাও দেখা গেছে। এখন আমরা সাধারণ মানুষ, আমাদের গণতান্ত্রিক দেশে আমাদের গণতান্ত্রিক চাহিদা যে এর যেন সঠিকভাবে
সঠিক সাজা ঘোষণা হয় এবং যেন প্রপার মীমাংসা হয় এইটার অন্তত। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি স্বাভাবিকভাবেই যে বিষয়গুলি তুলে ধরলেন যে সঠিক যাতে তদন্ত হয় এবং প্রত্যেকেই এখন এই কথাটিই বলছেন। অরুণিমা, তোমার কাছে আমি একবার স্পেসিফিক ভাবে জানতে চাইবো যে এই যে মাদক যোগের কথা বারবার উঠে এসেছে এবং এনসিবিও তদন্ত করে দেখছে, এখনো পর্যন্ত এই বিষয়টা ঠিক কি কি আপডেট এলো? দেখো শর্মিষ্ঠা, প্রথম কথা তোমাকে জানাবো, একটি টিম, এনসিবির একটি টিম গিয়েছিল গোয়ায়, যেখানে গড়বাড়িয়াকে খুঁজেছেন তারা, যার সঙ্গে রিয়া চাট প্রকাশ্যে এসছে এবং তার বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে তাকে একটা নোটিশ পাঠানো হয়েছে এবং তার পক্ষ থেকে তার আইনজীবী বলেছে তিনি সম্পূর্ণ কোঅপারেট করবেন, তিনি ইডির কাছে সে ঠিক সময় মতো আসবেন এবং পাশাপাশি দুজনকে আজকে গ্রেফতার করেছে এনসিবির পক্ষ থেকে, তাদের জেরা করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু রিয়া চক্রবর্তীকেও ডাকা হতে পারে। কয়েকটা ঘন্টার অপেক্ষা এবং ইডি দপ্তর কিন্তু চুটিয়ে কাজ শুরু করে দিয়েছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ। ইতিমধ্যে রিয়া চক্রবর্তী, নীরজ, দীপেশ সহ প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। মহারাষ্ট্রের পুলিশ মন্ত্রী তিনি কিন্তু বলছেন এই সুশান্ত মৃত্যু তদন্তে তার বন্ধু সন্দীপ সিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছিলেন। নিজেকে সুশান্তের বন্ধু, প্রাক্তন ফ্ল্যাটমেট দাবি করে একের পর এক পোস্ট। সোশ্যাল মিডিয়ায় সেই সব পোস্টে আবেগঘন সব বার্তা, সঙ্গে থ্রোব্যাক ছবি। সুশান্তের মৃত্যুর প্রায় 2.5 মাস পর সেই সন্দীপ সিংকে ঘিরেই অনেক প্রশ্ন। তিনি পেশায় পরিচালক, প্রযোজক, নরেন্দ্র মোদীর জীবন নিয়ে ছবি তৈরি করে বিখ্যাতও বটে। সেই সন্দীপ সিং এর ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মহারাষ্ট্রের পুলিশ মন্ত্রী। संदीप सिंह के बॉलीवुड के साथ में और ड्रग का जो मामला भी जो सामने आया, इसके साथ में क्या संबंध है, क्या ताल्लुकात है, इसके बारे में काफी कंप्लेंट, निवेदन मेरे पास आए, वो हम जांच के लिए आगे देंगे। সন্দীপকে জড়িয়ে বিজেপির প্রসঙ্গ আসতেই জবাব গেরুয়া শিবিরের। उन्होंने इस मामले को लीपापोती करने का पूरा प्रयास किया है। संदीप सिंह की जांच करना चाहते हो, पूरे कुल की करो, पूरे खानदान की करो, हमें कोई आपत्ति नहीं है। जिसने कुछ किया नहीं वह डरता नहीं। গত কয়েকদিন ধরেই সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 1 বছর সুশান্তের সঙ্গে ফোনে কথা হয়নি। সুশান্তের সঙ্গে সন্দীপের সাম্প্রতিক ছবিও মেলেনি। সুশান্তের পরিবারও সন্দীপকে চেনে না। সুশান্তের বন্ধুরাও সন্দীপের অস্তিত্ব জানেন না। অথচ 14 জুন সুশান্তের মৃত্যুর পর সব জায়গাতেই দেখা গিয়েছে সন্দীপকে। কুপার হাসপাতালে ছিলেন সন্দীপ, সুশান্তের অ্যাম্বুলেন্সের সামনেও ছিলেন। অভিনেতার মৃত্যুর পর অঙ্কিতা লোখণ্ডে এবং সুশান্তের ভেঙে যাওয়া প্রেম নিয়ে একটা বড়সড় পোস্ট করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, অঙ্কিতাই সুশান্তের মা, প্রেমিকা, দিদি সবকিছু ছিল। আমি, অঙ্কিতা, সুশান্ত একসঙ্গে থাকতাম, জীবন কাটাতাম, মাংস ভাত খেতাম, গোয়া, লোনাভালা লং ড্রাইভে যেতাম। পরের পোস্টে সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতার উদ্দেশ্যে সন্দীপের বার্তা, যতদিন তুই ওর জীবনে ছিলি সুশান্তের মুখে একটা হাসি রেখেছিলি, তুই সঙ্গে থাকলে এটা ঘটতো না। সুশান্ত ঘনিষ্ঠরা বলছেন একসময় দুজনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু গত 5 থেকে 6 বছরে যে সুশান্তের সঙ্গে তার যোগাযোগ ছিল না তা স্পষ্ট। সেক্ষেত্রে সুশান্তের মৃত্যুর খবর তিনি প্রথম পেলেন কি করে পৌঁছে গেলেন কুপার হাসপাতালে? এখানেও সেই ষড়যন্ত্রের ইঙ্গিত। নিউজ 18 বাংলা। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रो के तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। ফিউচার গ্রুপ কিনে নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্য। সোমনাথ, দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় রিটেল চেইন যেটা বিগ বাজার এবং ফ্যাশন বাজার, যেটাকে মিলিতভাবে চালায় হচ্ছে ফিউচার গ্রুপ, সেই ফিউচার গ্রুপের যে পুরো ব্যবসা সেটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনে নিয়েছে। রিলায়েন্স রিটেলের আন্ডারে এই ব্যবসা চলবে এবং এর জন্য প্রায় 24,713 কোটি টাকা রিলায়েন্স খরচ করবে এবং এই যে অতিক্রমণ হওয়ার ফলে কিন্তু রিলায়েন্স দেশের 1 নম্বর রিটেল সংস্থায় পরিণত হলো এবং এরপর থেকে কিন্তু রিলায়েন্সের আন্ডারেই বিগ বাজার সহ সমস্ত ফিউচার গ্রুপের ব্র্যান্ড চলে এলো।